নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ। আজকে তোমাদের সাথে যে অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার নাম রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার আলোচনা শুরু করার আগে আমাদের পদার্থের পরিবর্তন সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিতে হবে। আমরা সবসময় আমাদের চারপাশে নানা পদার্থ তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে পরিবর্তিত হতে দেখি। পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, কখনো হয় ভৌত পরিবর্তন, কখনো বা রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন আমরা কাকে বলবো? প্রতিটি রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল নিয়ে গঠিত। যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। আমরা খুব সহজ একটা উদাহরণ সবসময় তোমাদের দিয়ে থাকি। পানি যদি আমরা ফ্রিজিং করি, অর্থাৎ বোতলে ভরে যখন আমরা পানি রেখে দিই ফ্রিজের ভিতরে, তখন দেখা যায় যে এটা একসময় বরফে পরিণত হয়। বরফ হলো একটা কঠিন পদার্থ, পক্ষান্তরে পানি তরল পদার্থ। আবার যখন আমরা পানি গরম করি, যখন চা বানাতে যাই, তখন দেখা যায় যে উত্তাপে পানি বাষ্পীভূত হওয়া শুরু করে। বাষ্প কিন্তু একটা গ্যাস, আবার বরফ একটা কঠিন পদার্থ। একই মূলত পানিরই দুটো ভিন্ন রূপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপ দিলে পানি বাষ্পে পরিণত হয়, তাপ কমালে পানি কঠিন পদার্থে পরিণত হয়, স্বাভাবিক অবস্থায় তরল পদার্থ থাকে। এই যে পরিবর্তন, এখানে কিন্তু পানির যে গঠনগত পরিবর্তন, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত পানির অণুর মধ্যে, সেটার কোনো পরিবর্তন হয় না। তাই আমরা বলতে পারি যে পরিবর্তনে পদার্থের উপাদানসমূহের রাসায়নিক সংযুতির কোনো পরিবর্তন হয় না, সেই পরিবর্তনটা হলো ভৌত পরিবর্তন। অপরদিকে কিছু কিছু পরিবর্তন আমরা দেখি যেখানে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়। আমরা যখন একটা চারা গাছ, তাতে ফল ধরতে দেখি, ফুল ফুটতে দেখি, অথবা একটি বীজ থেকে যখন একটা ছোট্ট চারা গজিয়ে ওঠে, এটাও কিন্তু এক ধরনের পরিবর্তন। এই পরিবর্তনটা কিন্তু ভৌত পরিবর্তন নয়, এটা রাসায়নিক পরিবর্তন। কারণ বৃক্ষের যে রাসায়নিক সংযুতি আর ফলের যে রাসায়নিক সংযুতি, সেটা কিন্তু এক নয়। আমরা যদি একটা সহজ উদাহরণে আসি, তাহলে বলতে পারি যে আমাদের বাড়িতে যখন রান্নাবান্না করে আমাদের আম্মা যে গ্যাস ব্যবহার করেন, তিনি সেই গ্যাস পুড়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হয়। অর্থাৎ গ্যাস কিন্তু আর থাকে না, সেটা পরিবর্তিত হয়ে ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। তাহলে এই যে প্রক্রিয়া, এই যে পরিবর্তন, এটাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, এটাকেই কিন্তু আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়াকে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে শ্রেণীবিন্যস্ত করতে পারি। যদি রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে রাসায়নিক বিক্রিয়া হয় দুই প্রকার। একটা হলো একমুখী বিক্রিয়া, অপরটি উভমুখী বিক্রিয়া। একটু আগে বলেছিলাম আমরা যে একটা বীজ থেকে যখন চারা গাছ জন্ম নেয়, তখন এই যে পরিবর্তন, এটা হলো রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। আমরা যদি চেষ্টা করি চারা গাছ থেকে আবার বীজে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ চারা গাছটিকে আবার বীজে পরিণত করার জন্য, এটা কিন্তু কখনোই আর সম্ভব হয় না। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি একমুখী বিক্রিয়া।
অপরদিকে কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে যেমন পরিণত হয়, ঠিক তেমনি উৎপাদ থেকে আবার বিক্রিয়কেও পদার্থগুলো পরিবর্তিত হয়। সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ আমরা এখানে আলোচনা করি, সেটা হলো ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড। যখন ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন ইথাইল ইথানোয়েট এস্টার উৎপন্ন হয়, সাথে উৎপন্ন হয় পানি। অপরদিকে ইথাইল ইথানোয়েট এবং পানি এই দুটো বিক্রিয়া করে কিন্তু ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিক্রিয়ক থেকে যেমন উৎপাদে পরিণত হয়, আবার ঠিক একইভাবে উৎপাদও বিক্রিয়কে পরিণত হয়। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের সময় তাপশক্তি উৎপন্ন হয় কিনা অথবা তাপশক্তি শোষিত হয় কিনা তার উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে আরও দুই ভাগে ভাগ করতে পারি। যদি কোনো রাসায়নিক বিক্রিয়া তাপশক্তি উৎপন্ন হয় তাহলে আমরা সেই বিক্রিয়াকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিতে গিয়ে আমি শুরুতে একটা বিক্রিয়ার কথা বলেছিলাম যে আমাদের আম্মা বাড়িতে যে রান্নাবান্না করেন গ্যাস পুড়িয়ে, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে সাথে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। সেই বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আবার আমরা যখন হেবার প্রক্রিয়ায় নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করি, এই বিক্রিয়াতেও কিন্তু তাপ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটিও একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আরেক ধরনের বিক্রিয়া আছে, তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তাপ শোষী বিক্রিয়া এটা আমরা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের অভিজ্ঞতায় খুব অনুভব করতে পারি না, তবে একটু গভীরভাবে যদি চিন্তা করি তাহলে দেখবে যখন আকাশে বজ্রপাত হয়, বজ্রবৃষ্টি হয়, তখন বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে একটা নতুন পদার্থ উৎপন্ন করে, যেটা হলো নাইট্রিক অক্সাইড। এবং এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া সেটি একটি তাপ শোষী বিক্রিয়া। এটা চিন্তা করলে খুব সহজেই বোঝা যায় যে দেখো আমাদের বায়ুমণ্ডলে মোট গ্যাসের প্রায় 78% হলো নাইট্রোজেন, অপরদিকে 21% অক্সিজেন। এরা যদি স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া করত তাহলে বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন থাকতো না, অর্থাৎ সমস্ত অক্সিজেন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হতো। যেহেতু এই বিক্রিয়াটি একটি তাপশোষী বিক্রিয়া, এই বিক্রিয়া সংগঠিত হতে প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয়, তাই এই বিক্রিয়া স্বাভাবিক অবস্থায় সংগঠিত হয় না। যখন মাত্র প্রচণ্ড বজ্রপাতে বায়ুমণ্ডলের ভিতরে প্রচুর তাপমাত্রা সৃষ্টি হয় তখন সেই তাপ শোষণ করে এই বিক্রিয়াটা সংগঠিত হয়। নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস তাপ, নাইট্রিক অক্সাইড। বিক্রিয়াকে আমরা আরও এক ভাগে শ্রেণীবিন্যাস করতে পারি, তা হলো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়া সংগঠিত হওয়ার সময় ইলেকট্রনের আদান প্রদান ঘটে এবং বিক্রিয়ক সমূহের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া, সংক্ষেপে র্যাডক্স বিক্রিয়া। র্যাডক্স কথাটি এসেছে দুটো শব্দ থেকে, একটা হলো রিডাকশন আর একটা অক্সিডেশন। রিডাকশনের র্যাড এবং অক্সিডেশনের অক্স,
দুয়ে মিলে রেডক্স। আমরা একটা উদাহরণ একটু দেখে নিই। এখানে বিক্রিয়া করছে সোডিয়াম এবং ক্লোরিন, বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এই বিক্রিয়াটা আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে আলোচনা করেছি। সোডিয়াম তার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনটি সে দান করে অষ্টক পূর্ণ করে পক্ষান্তরে ক্লোরিনের বাইরের যে শক্তি স্তর সেখানে 7টি ইলেকট্রন থাকে, অষ্টক পূর্ণ হতে একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে তার। সোডিয়াম যে ইলেকট্রনটা দান করে সেই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে অষ্টক পূরণ করে এবং অ্যানায়নে পরিণত হয়, সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়, ফলে এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলি, এই বন্ধনটাকে আমরা বলি আয়নিক বন্ধন এবং উৎপন্ন যৌগকে বলি আমরা আয়নিক যৌগ। এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন দান করেছে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে। তো নিঃসন্দেহে এই বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া কিন্তু আলাদা আলাদাভাবে সংগঠিত হতে পারে না। যখনই জারণ বিক্রিয়া সংগঠিত হবে তখনই সাথে সাথে বিজারণ বিক্রিয়া সংগঠিত হবে। আর দুয়ে মিলেই যেহেতু সম্পূর্ণ বিক্রিয়া, এই জন্য আমরা জারণ বিক্রিয়া না বলে থাকি জারণ অর্ধ বিক্রিয়া, এবং বিজারণ বিক্রিয়া না বলে থাকি বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় কেউ একটা ইলেকট্রন দান করে, একটা একাধিক হলেও সমস্যা নেই, এক বা একাধিক ইলেকট্রন দান করে যে বিক্রিয়ায়, সেটিকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। পক্ষান্তরে যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। তাহলে সোডিয়ামের ইলেকট্রন দান করার যে বিক্রিয়া সেটা হলো জারণ বিক্রিয়া, এবং ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার যে বিক্রিয়া সেটা হলো বিজারণ বিক্রিয়া। জারণ সংখ্যা নামে একটা পদ আমরা ব্যবহার করব এরপর থেকে। সেটা আসলে কি জিনিস সেটা আমাদের একটু জানতে হবে। জারণ সংখ্যা হলো কোনো একটা পদার্থ কি পরিমাণ জারিত অবস্থায় আছে, অর্থাৎ কোনো একটা বিক্রিয়া সংগঠনের সময় কোনো একটা পদার্থ কতটি ইলেকট্রন দান করেছে সেটাই হলো তার জারণ সংখ্যা। ইলেকট্রন দান যেহেতু জারণ, তাহলে ইলেকট্রন যে কয়টা দান করলো সেটাই হলো তার জারণ সংখ্যা। উপরের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম সোডিয়াম এবং ক্লোরিনের, সেখানে দেখেছি সোডিয়াম একটি ইলেকট্রন দান করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের যে জারণ সংখ্যা তা হলো 1, এবং জারণ সংখ্যাকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্লাস অথবা মাইনাস। মাইনাস কেন দেওয়া হয়? যেহেতু বিজারণ সংখ্যা বলে কোনো কথা নেই, এই জন্য আমরা ধরে নিই যে ইলেকট্রন দান করেছে সেটা হলো জারণ, আর যে ইলেকট্রন গ্রহণ করেছে সেটা হলো ঋণাত্মক জারণ, অর্থাৎ বিজারণটাকে আমরা বলছি ঋণাত্মক জারণ। তাহলে যদি গ্রহণ করে ইলেকট্রন, তার জারণ সংখ্যা হয় প্লাস, এবং যদি কেউ যদি ইলেকট্রন দান করে তাহলে সেটা হয় প্লাস, এবং কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই জারণ সংখ্যাটা হয় মাইনাস। আমাদের যেহেতু জারণ সংখ্যা নির্ণয় করতে হবে বিভিন্ন যৌগের ক্ষেত্রে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে, সেহেতু এর কিছু নীতিমালা আমাদের একটু ভালোভাবে জেনে রাখতে হবে। সেটা নিয়ে আমরা একটু আলোচনা এখন করব। যে সমস্ত মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা ধাতু, তাদের জারণ সংখ্যাকে ধনাত্মক, এবং অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক ধরা হয়। আসলে ধরা হয় না, এটা ঋণাত্মকই হয় এবং ধনাত্মকই হয়, কারণ ধাতু ইলেকট্রন দান করে এবং অধাতু ইলেকট্রন
গ্রহণ করে। দান করলে যেহেতু তার নিউক্লিয়াসে একটা প্রোটন তুলনামূলক বেশি থাকে, ফলে তার সার্বিক চার্জ হয় প্লাস। এই জন্য আমরা ধাতুর জারণ সংখ্যাকে বলি প্লাস এবং অধাতুর জারণ সংখ্যাকে বলি মাইনাস। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য হয়। নিরপেক্ষ পরমাণু বলতে আমরা বোঝাচ্ছি যখন কোনো বিক্রিয়ার ডান পাশে অথবা বাম পাশে মৌলিক পদার্থ থাকে, অর্থাৎ যৌগিক পদার্থ না, সেই মৌলিক পদার্থটা যদি অণু হিসাবে থাকে তাহলেও তার জারণ সংখ্যা শূন্য, এবং যদি পরমাণু হিসাবে থাকে তাহলেও তার জারণ সংখ্যা শূন্য। যেমন আমরা যখন লিখি অক্সিজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু পানি, তখন বাম পাশে কিন্তু অক্সিজেনও থাকে মৌলিক পদার্থ, হাইড্রোজেনও থাকে মৌলিক পদার্থ, যদিও তারা অণু হিসাবে থাকে, তথাপি উভয়টিরই জারণ সংখ্যা শূন্য। আবার যখন আমরা কোনো প্রতিস্থাপন বিক্রিয়ার কথা উল্লেখ করি, বিক্রিয়া লিখি সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তখন বাম পাশে কিন্তু জিঙ্ক থাকে পরমাণু হিসাবে, আবার ডান পাশে হাইড্রোজেন থাকে অণু হিসাবে, কিন্তু দুটোরই জারণ সংখ্যা শূন্য। এই কথাটা এখানে বলা হয়েছে যে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য হয়। আবার কোনো একটা যৌগের মোট জারণ সংখ্যা শূন্য। আমি আবারও বলছি, কোনো একটা যৌগের যে মোট জারণ সংখ্যা সেটা হলো শূন্য। যদি আয়ন না হয়, যদি আয়ন হয় তাহলে তার জারণ সংখ্যা শূন্য হবে না। আয়নের যে চার্জ, সেই চার্জের মান যত তার মোট জারণ সংখ্যা হবে তত। যেহেতু যৌগের কোনো চার্জ নেই, সার্বিক চার্জ শূন্য, তাহলে তার মোট জারণ সংখ্যাও শূন্য। ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1 হয়। স্বাভাবিকভাবেই +1 হবে, কারণ ক্ষার ধাতুসমূহ একটা ইলেকট্রন দান করে। আবার মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা হয় +2, একই কারণে, যে কারণে ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1। ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। ধাতব হ্যালাইড বলতে আমরা বোঝাচ্ছি যে হ্যালোজেন সমূহ, অর্থাৎ ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যখন কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে যে সমস্ত যৌগ তৈরি করে, সেখানে তাদের জারণ সংখ্যা হয় -1। সকল ক্ষেত্রেই যে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হবে তা কিন্তু নয়। এমন অনেক যৌগ আছে যেখানে হ্যালোজেনের জারণ সংখ্যা +7 পর্যন্ত হতে পারে। তো এই কথাটা কিন্তু শুধুমাত্র ধাতব হ্যালাইডের ক্ষেত্রে প্রযোজ্য। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1। একটা কথা এখানে না বললেই নয়, জারণ সংখ্যা বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি যে তার ইলেকট্রন সে দান করলো নাকি গ্রহণ করলো, এই সংখ্যাটাকে। কিন্তু প্রকৃতপক্ষে দান গ্রহণ না করেও কিন্তু জারণ সংখ্যা সৃষ্টি হতে পারে। এই যে একটু আগে আমরা বললাম যে হাইড্রোজেন এবং অক্সিজেন যখন পানি তৈরি করে, তখন এখানে কিন্তু কেউ ইলেকট্রন দানও করে না, কেউ গ্রহণও করে না। তারপরেও কিন্তু আমরা বলি পানিতে অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তো কেন বলি? এর কারণটা হলো যে যখন সমযোজী বন্ধন তৈরি হয়, এবং সেই সমযোজী বন্ধনটা যদি বিশুদ্ধ সমযোজী বন্ধন হয়, অর্থাৎ এর মধ্যে যদি পোলারিটি না থাকে, যোগে যদি পোলারিটি না থাকে, তাহলে সেখানে আমরা বলি যে এদের কোনো জারণ সংখ্যা নেই। কিন্তু যদি এমন হয় যে দুটি মৌল যারা সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদের মধ্যে সামান্যতম পরিমাণ হলেও আয়নীকরণ, আয়নীকরণ শক্তি নয়, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। এই দুটি যৌগের যদি মৌলের যদি সামান্যতম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তবু কিন্তু আমরা বলি যে এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটেছে, অর্থাৎ এখানে এদের জারণ সংখ্যা আছে। তো ইলেকট্রনটা যে মৌল বেশি পরিমাণে আকৃষ্ট করবে তার জারণ সংখ্যাকে আমরা ধরবো মাইনাস, এবং অপর যে মৌল তার জারণ সংখ্যাকে আমরা ধরবো প্লাস। তাই হাইড্রোজেন যখন দ্বিমৌল যৌগ গঠন করে কোনো অধাতুর সাথে, তখন দেখা যায় যে সেই অধাতু বন্ধনজোড় ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নেয়। এই জন্য আমরা ধরে নিই হাইড্রোজেনের জারণ সংখ্যা +1।
আর দাতব হ্যালাইড হাইড্রাইড অর্থাৎ ক্ষার ধাতুর সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রাইড উৎপন্ন করে তখন কিন্তু হাইড্রোজেন ইলেকট্রনটা বাধ্য হয় নিতে ক্ষার ধাতুর কাছ থেকে, ফলে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা হয় এখানে মাইনাস। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। পারঅক্সাইড হলো যে সমস্ত অক্সাইডে স্বাভাবিকভাবে যে কয়টা অক্সিজেন থাকার কথা তার চেয়ে একটা বেশি থাকে। যেহেতু একটা অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং একটা বেশি থাকলে সেটা 1ই হবে, -1ই হওয়ার কথা এবং তাই হয়। আবার সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হলো -1/2। তো এই যে তালিকায় উল্লেখিত জারণ সংখ্যা আমরা একটু দেখলাম, এইটা মেনে নিয়ে আমরা খুব সহজেই কোনো যৌগে অজানা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব কিভাবে জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিডে 3টি পরমাণু থাকে, 3টি মৌলের পরমাণু থাকে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। আমাদেরকে সালফারের জারণ সংখ্যাটা নির্ণয় করতে হবে। যদি কোনো যৌগে একাধিক মৌলের জারণ সংখ্যা অজ্ঞাত থাকে তাহলে কিন্তু আমরা আর জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো না। যদি শুধুমাত্র একটা মৌলের জারণ সংখ্যা অজ্ঞাত থাকে তাহলেই শুধুমাত্র আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারব। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি, সেটা হলো +1। অক্সিজেনের জারণ সংখ্যাও আমরা জানি, সেটা হলো -2। তাহলে সালফারের জারণ সংখ্যা কত সেটা আমরা জানি না এবং আমরা এটা ধরে নিলাম x। তাহলে হিসাবটা হবে এভাবে: হাইড্রোজেনের জারণ সংখ্যা অর্থাৎ +1 × 2 প্লাস সালফারের জারণ সংখ্যা অর্থাৎ +x, অক্সিজেনের জারণ সংখ্যা অর্থাৎ -2 × 4। সালফিউরিক অ্যাসিড যেহেতু একটি নিরপেক্ষ যৌগ অর্থাৎ এর মোট চার্জ 0, তাহলে আমরা ডান পাশে লিখব 0। তারপর এটা হিসাব করার পরে দেখা যাচ্ছে যে x এর মান আমরা পেলাম +6, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা +6 এই যৌগে সালফিউরিক অ্যাসিডে। তো একটা যৌগে জারণ সংখ্যা যদি 6 হয় এর মানে কিন্তু এই না যে সমস্ত যৌগেই সবগুলো যৌগেই সালফারের জারণ সংখ্যা +6 হবে। এটা নির্ভর করে সে কিভাবে যৌগ গঠন করেছে তার উপরে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যতটুকু তোমাদের সাথে আলোচনা করেছি আশা করি সেই আলোচনাটা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আমি একটু বাড়ির কাজ দিচ্ছি, সেই কাজটা তোমাদের বইয়ে এই যে স্ক্রিনে যে উল্লেখিত একক কাজটা দেওয়া হয়েছে সেখানে যে মৌলগুলো লাল রঙে চিহ্নিত করা সেগুলোর জারণ সংখ্যা তোমরা বাড়িতে একটু নির্ণয় করার চেষ্টা করবে। যদি স্কুল খোলা হয় তখন আমরা তোমাদের কাছ থেকে এগুলো দেখে নেব। সেই পর্যন্ত সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।